আজকে বাংলাদেশে শুধু দেখে না, র, এমএসএস, মিনিস্ট্রি অফ সিকিউরিটি চায়নার, রাশিয়ান এবং সিআইএ বিভিন্ন উইং গুলো কিন্তু এখানে স্ট্রং কাজ করতেছে, কিন্তু বসে নাই। এবং এদের মধ্যেও কিন্তু তথ্য সরবরাহ হচ্ছে এবং বিভ্রান্তি আসতেছে। আজকে বিএনপির অবস্থাটা কি দেখেন? আপনি বলেছেন গণতন্ত্র কথা, বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা নেটওয়ার্কে পড়ে গেছে। যে কোনো কারণে হোক, কৌশলগত কারণে হোক, বাস্তবতার কারণে হোক, আমেরিকাকে মেনে নিতে হয়েছে, ভারতকে কনসেশন দিতে হয়েছে তাকে, এবং দিয়েছে, এটি সত্য। কি কারণে দিল এটা পরে বিশ্লেষণ করেন না কেন? আপনি তাকে দিয়েছেন, মানুষ দেখেছে, এবং দেওয়ার পরে কি হলো? নির্বাচিত হয়ে গেল। এবং হোঁচটটা কে খেলো? অপোজিশন। অপোজিশনের বিশ্বাস, আস্থা, এত কিছু করলো, কিন্তু তাকে হোঁচটটা কে দিল? আমেরিকা। ওই চিঠি যদি না দিত, হোঁচট হতো না। কিন্তু যদি আগে থেকেই বলতো বিএনপি অপোজিশনকে, আমরা ডায়ালগ করব, আপনার নির্বাচন আসতে হবে, আমরা সে পরিবেশ করে দিচ্ছি, তারা কিন্তু পরিবেশ করে নাই। আরো যেহেতু প্রকাশ্যে, যেটা সাধারণত ওবায়দুল কাদের সাহেব বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত দাঁড়িয়েছে একটা হিমালয়ের মতো, কোনো কারচুপি করে নেই। সে মিনিংফুলি কিন্তু আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। এবং এই যে দাঁড়িয়েছে, এটা হচ্ছে তার স্ট্যান্ড টুয়ার্ডস বাংলাদেশ। সেটা তো ব্যারিস্টার সারওয়ার, তিনি আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে যথেষ্ট দক্ষতা বা জ্ঞান নলেজ রাখেন। তিনি বলেছেন থিওরি অফ ডিপেন্ডেন্স, উনি কিন্তু ওইটার আলোকে বিশ্লেষণ করেছেন যে একটা রাষ্ট্র যখন ডিপেন্ডেন্স পুরা হয়ে যায়, ডিপেন্ডেন্ট, তখন তার কি হচ্ছে? সেখানে গণতন্ত্র থাকে না, অর্থনীতি থাকে না, কিছুই থাকে না। সবকিছু চলে যায় ওই রাষ্ট্রে, যে রাষ্ট্র তাকে নিয়ন্ত্রণ করতেছে। সেই ক্ষেত্রে কিসের মানবাধিকার, কিসের গণতন্ত্র, এগুলো নির্ধারিত হবে ওই রাষ্ট্রের স্বার্থের আলোকে। ওই স্বার্থের আলোকে যেটা সহায়ক হবে সেটি গণতন্ত্র, যেটা সহায়ক হবে না সেটা হচ্ছে অন্য কিছু। সুতরাং যখন এই ধরনের একটা অবস্থার পিকচার কোনো দেশের উপরে আসে, তার পিকচার কিন্তু সার্ভার দিয়েছে। এখানে দ্বিমতের অবকাশ নাই, রাষ্ট্র যেটি হোক। দ্বিতীয়ত, সাব্বির যে কথা সুন্দরভাবে বলেছে, বিশদ ব্যাখ্যা দিয়ে বলেছে, এবং এই ব্যাখ্যার মধ্যে কিন্তু মূলত উচ্চ মানসিক এশিয়া, দক্ষিণ এশিয়া এবং ওয়ার্ল্ডের যেটা হয়, তিনি চেষ্টা করেছেন যে এটা নিয়ে একটা বিশ্লেষণ দিয়েছেন এবং একটা কনক্লুশন এসেছেন যে তৃতীয় বিশ্বের দেশগুলো সাধারণত কতটুকু আগাতে পারে, সেও কিন্তু কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রিত হয়ে যায়। এখানে হুগো গ্রেসিয়াম, রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেছেন ডক্ট্রিন অফ লিমিটেড সফরিং, খেয়াল করবেন, বহুত আগে বলেছেন। সে বলেছে তৃতীয় বিশ্বের কোনো দেশই পূর্ণাঙ্গ স্বাধীন নয়, কোনো না কোনো ভাবে তারা পরাশক্তি নির্ভরশীল, ব্লক নির্ভরশীল, জোট নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে, তার যে সার্বভৌম ক্ষমতা যেটা এক্সটার্নাল থাকে, সেটা প্রয়োগ করতে পারে না। ইন্টারনাল সার্বভৌমত্ব কিন্তু ওই এক্সটার্নাল কারণে ব্যাহত হয়ে যায়। এবং এই যে সূত্রগুলো, রাষ্ট্রবিজ্ঞানের বা আন্তর্জাতিক সম্পর্কের যে সূত্রগুলো, এগুলো অস্বীকার করতে পারে। বিশেষ করে পিস এন্ড কনফ্লিক্ট রেজলিউশন যেটা হয়, যেটা চেয়ারম্যান ডিপার্টমেন্টের সাবির নিজি, এবং সেগুলো দেখছেন তো অনেক কেসে দেখা গেছে এটা সেভাবে হয় নাই। এখন আসে রোনাল্ডো বাংলাদেশ, তার সর্বশেষ অবস্থান ছিল একটা চিঠি, যেই চিঠি নিয়ে মানে হামাগুড়ি দিয়ে হাজির হলেন পিটার হাস। প্রথম গেলেন জিএম কাদেরের কাছে, পরে ওবায়দুল কাদেরের কাছে। বিএনপি কাকে দিয়েছেন আমরা সেটা সেভাবে জানি না। প্রশ্ন হলো, ওই চিঠিটা কি? ওই চিঠিটা ছিল যে আপনার নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা সমস্যা সমাধান দিতে। এই যে দীর্ঘ ভিসা নীতি দিলেন, এত কিছু করলেন, এত লম্ফ-জম্প, আন্ডার সেক্রেটারি, এই সেক্রেটারি, সেই সেক্রেটারি, মানে এলায় কীর্তি করা। বাংলাদেশ নিয়ে আমেরিকার ঘুম নাই কিন্তু। এবং এভরিডে পররাষ্ট্র, স্টেট ডিপার্টমেন্ট থেকে বক্তব্য আসতেছে, সাংবাদিকরা প্রশ্ন করতেছে, আসতেছে, টক শুধু ঝামেলা, টক তো গরম। মানে এই সরকার পড়ে যাচ্ছে, কালকে পরপর পড়ে যাচ্ছে। এই যে ব্যাপার দাঁড়ালো, এটার মধ্যে কে এত এবং কিছু এমন যে মানে সরকার নির্বাচনের পরে দাঁড়াতেই পারবে না, একদিনও দাঁড়াতে পারবে না, দাঁড়াতে দিবে না আমেরিকা, সেরকম এত পরিস্থিতি ছিল। করে যখন নির্বাচনটা হয়ে গেল, আমি কিন্তু সব সময় এই টক শোতে বলেছি, সব টক শোতে বলেছি, যুক্তরাষ্ট্র, আমেরিকা কোনোভাবেই, যদি ভূ রাজনীতি বুঝে থাকি, কোনোভাবেই সে মাইনাস করতে পারবে না ইন্ডিয়াকে। কারণ ভারতের অবস্থানটা দক্ষিণ এশিয়াতে আগের মতো নাই কিন্তু। এটা কিন্তু ১৯৪৭ সাল না। এটা ১৯৭৩, এটা ২০২৪ সাল, ২৩ সাল। আপনাকে বুঝতে হবে কোন দেশই পিছিয়ে নেই, ভারতও পিছিয়ে নেই। এবং অনেকগুলো কারণে ভারত যেহেতু আমেরিকার সাথে এলাইড বা ইসরায়েলের সাথে এলাইড, এবং যদি আপনি এশিয়াতে আসতে চান, ডক্টর বুশের যে বক্তব্যটা, 21st সেঞ্চুরি বিলং টু এশিয়া, মেসেজটা কি? আগে দিয়ে দিয়েছেন কিন্তু। উনি বলেছেন এই সময়টা এশিয়া থাকবে। থাকতে হলে কি করতে হবে? মার্কিন যুক্তরাষ্ট্র মুরল,
সারা পৃথিবীর মধ্যে এসে আসতে চায়, তাকে লক্ষ্য রাখতে হবে এখানকার পরাশক্তি কে? ২ টা, ভারত ও চীন। তাহলে চীনের সাথে সম্পর্ক নাই, ভারতের সাথে আছে। স্বভাবত কারণে ভারতের সাথে সম্পর্কটা আরো গভীরতর হবে। কারণ চীনের সাথে যেহেতু ভারতের বৈরী সম্পর্ক। এটা সুযোগ সে নিবে কিন্তু তার অবস্থানগত কারণে। এবং ওই সমস্ত কারণে যখন দেখা গেল চূড়ান্ত পর্যায়ে G2+ মিটিংটা হলো, তারপরে কিন্তু চক্করটা ঘুরে গেল। যেকোনো কারণেই হোক, কৌশলগত কারণেই হোক, বাস্তবতার কারণেই হোক, আমেরিকাকে মেনে নিতে হয়েছে। ভারতকে কনসেশন দিতে হয়েছে তাকে। এবং দিয়েছে এটি সত্য। কি কারণে দিল এটা পরে বিশ্লেষণ করেন না কেন? আপনি তাকে দিয়েছেন, মানুষ দেখেছে। এবং দেওয়ার পরে কি হলো? নির্বাচিত হয়ে গেল। এবং হোঁচটটা কে খেলো? অপোজিশন। অপোজিশনের বিশ্বাস, আস্থা এত কিছু করলো কিন্তু তাকে হোঁচটটা কে দিল? আমেরিকা। ওই চিঠি যদি না দিত, এই হোঁচট হতো না কিন্তু। যদি আগে থেকেই বলতো বিএনপি অপোজিশনকে আমরা ডায়ালগ করব, আপনার নির্বাচন আসতে হবে, আমরা সেই পরিবেশ করে দিচ্ছি। তারা কিন্তু পরিবেশ করে নাই। তারা উত্তপ্ত করেছে তাদের নিজের স্বার্থে। আলোচনা করেছে, হয় নাই। এইবার যখন লোক আসলো, এটা তো পঞ্চম সফর। এই উনি আসার আগে দেখেন অদ্ভুত ঘটনা। বিভিন্ন মহলে আলাপ আলোচনা শুরু হলো, লেখালেখি শুরু হলো, কমেন্টস, টক শো গরম। একটি কমেন্টস গুরুত্বপূর্ণ আমার কাছে। যখন বিএনপি থেকে নজরুল ইসলাম বললেন, ইভেন কি আপনার মঈন খান বললেন যে ডোনাল্ডো কি জন্য আসতেছে গুরুত্বপূর্ণ কিছু না আমাদের কাছে। অর্থাৎ তারা আন্দাজ করেছিলেন ডোনাল্ডো এবার আসতেছে সম্পূর্ণ যুক্তরাষ্ট্র সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক স্থাপনের জন্য। এটা ইন্ডো প্যাসিফিক ব্যাপার-স্যাপার এখানে আছে। ভূ-রাজনীতি আছে। এখানে মায়ানমার আছে। কাজেই এখানে হবে না। উনি আগেই বলেছিলেন। তো বিএনপি কিন্তু আগেই বলে দিয়েছে এই সফর গুরুত্বপূর্ণ নয়। বিশেষ করে আমাদের জন্য। তাহলে কার জন্য গুরুত্বপূর্ণ? উনারা তো গণতন্ত্রের বাহক ধারক। সবকিছু হয়। হলো না কিন্তু। উনি আসলেন, উনি দেখা করলেন সালমান রহমানের সাথে, সাবির হোসেন চৌধুরীর সাথে। উনি কথা বলছেন ফরেন মিনিস্টারের সাথে। এবং উনি শেষ পর্যন্ত কি বললেন? এই সফর সময় তিনিই ব্যাখ্যা দিলেন। সেই ব্যাখ্যাতে কিন্তু অতীত না, অতীতকে সিমেন্টেড করা হয়েছে। আমরা সামনে আগায় যাব। তো সামনে কি আছে? র‍্যাবের স্যাংশন কথা আছে। এখন র‍্যাবকে যে স্যাংশন দিয়ে উইথড্র করা হবে কি হবে না। ইতিমধ্যে দেখেছেন র‍্যাবের কর্মদক্ষতা বেড়ে গিয়েছে সন্ত্রাস দমনে বিভিন্ন জায়গায়। অর্থাৎ র‍্যাবকে প্রমাণ করতে হচ্ছে আমার কিছু ইতিবাচক দিক আছে এবং সেটি মুখ্য। ভুল-ভ্রান্তি হতেই পারে। এখন এইটা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু। তো একটা পর্যায়ে কিন্তু এটা পৌঁছেছে। এবং ভারত যেহেতু প্রকাশ্যে যেটা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত দাঁড়িয়েছে একদম হিমালয়ের মতো। কোন কারচুপি করে নাই কিন্তু। সে meaningfully কিন্তু আওয়ামী লীগের পাশে দাঁড়াইছে। এবং এই যে দাঁড়িয়েছে, এটা হচ্ছে তার স্ট্যান্ড টুয়ার্ডস বাংলাদেশ। উনি বাংলাদেশ এবং তার একটা অংশ আছে এখানে। যেহেতু নর্থ ইস্ট একটা ফ্যাক্টর এখানে। নর্থ ইস্টের জন্য তার প্যাসেজ দরকার। খেয়াল করবেন। এটা পেতে হলে বাংলাদেশের প্রয়োজন। এটা হবে না। কারণ আপনি চান, এখন চিন্তা করা হচ্ছে করিডোর করা হবে। ওই তেঁতুলিয়ার কথা বলা হচ্ছে কিন্তু। খেয়াল করবেন। অনেকগুলি করিডোর কেন চাচ্ছেন? সিকিউরিটি পার্সপেক্টিভ এ ভারতকে যেকোনোভাবে উত্তর-পূর্ব ভারতে যেতে হলে তাকে কিন্তু প্যাসেজ দরকার। এবং সে দ্রুতগতি। এবং এটা এরকম হতে পারে বাংলাদেশের সাথে তার বহুমুখী সম্পর্ক। এই সম্পর্ক কোথা থেকে ঠেকবে আমরা জানি না। আন্দাজ করা যায় যে ২ টি দেশ এমনভাবে জড়িয়ে গিয়েছে এখানে অনেক রিসার্চ গবেষণা হচ্ছে কি আল্টিমেটলি বোঝা মুশকিল। অনেকে শঙ্কা প্রকাশ করতেছেন, অনেকে আশাবাদী হচ্ছেন। এটা হতেই পারে। কিন্তু মূল কথাটা হলো আমেরিকা ডোনাল্ড লু এবার সফরকার। তিনি সীমাবদ্ধ করেছেন রাষ্ট্রীয় কর্মকাণ্ড। এবং এই ক্ষেত্রে যারা আশ্বস্ত হতে চেয়েছিল যে নির্বাচনের পরে স্যাংশন আসবে, এই টক শো তে কিন্তু আমি শুনেছি। অনেকের স্যাংশন কিন্তু কানে ধরে টেনে আনতেছে। এবং আসতে চায় না। হ্যাঁ, লিস্ট হয়ে গেছে কতজনের লিস্টে সেরকমও আমরা শুনেছি। বিভিন্ন ইউটিউবার যারা আছে মানে ব্যস্ত। এটা এইজন্যই হয়েছে, আমি অত্যন্ত দুঃখের সাথে বলি, এখানে আমার সাথে ২ জন যারা আছে, ২ জনই বিজ্ঞ পন্ডিত সংশ্লিষ্ট এরিয়াতে। দুঃখজনক হলো ভূ-রাজনীতি সম্পর্কে জানে, বোঝে, নলেজ আছে। এই টক শো তে যারা আসে 99.99 ভূ-রাজনীতি বুঝেই না। তারা ধরে নিয়েছে জাতীয় রাজনীতি ভূ-রাজনীতি। তারা ধরে নিয়েছে যে আমায় ক্ষমতায় যেতে হলে এই করতে হবে। কিন্তু এরা বুঝতে পারতেছে না যে এখন যদি কোন দেশ ক্ষমতায় যেতে চায়, বিশেষ করে বাংলাদেশে, তাকে ভূ-রাজনীতি বুঝতে হবে। এখানে প্লেয়ার কারা? ইচ্ছা করলে দিবে না। যেমন ধরেন এই মুহূর্তে যদি নির্বাচনটা ফ্রি ফেয়ার হয়, সেই ক্ষেত্রে ক্ষমতা পালাবদল হতে পারে। সেই পালাবদল হচ্ছে না কেন? ভূ-রাজনীতি দিচ্ছে না। অর্থাৎ ভূ-রাজনীতি আপনাকে কিন্তু এই মুহূর্তে একটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। যেজন্য আমি বলি নির্বাচন মানেই জনগণ, ইলেকশন
অ্যান্ড ভূরাজনীতি। আর ৩ টা শক্তি কিন্তু সমভাবে এবং এখানে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে ভূরাজনীতি। এখন কতদিন থাকবে জানি না। আপাতত কিন্তু এই সত্য হয়ে গেছে কিন্তু। এখন ডোনাল্ড লু এসে কি করলেন? উনি কিন্তু এসে আবার হতাশ করলেন গণতন্ত্রকে। আবার হতাশ করেন বিরোধী দলকে। আবার পিছিয়ে দিলেন কিন্তু। কারণ উনি আছেন কি উনার চিন্তায়, উনার দেশের চিন্তায়। তার চেয়ে বড় কথা হলো রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি। এখন সামনে নির্বাচন। এই নির্বাচনে এরকম হতে পারে ক্ষমতার পালাবদল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে লুতা থাকবেন না। পুরো টিম চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে নতুন পলিসি কি হবে? সম্ভবত বেশি চেঞ্জ হবে না। যেহেতু বার্মা একটা এখানে আছে তো। ওটা বাস্তবায়নের জন্য খুব বেশি চেঞ্জ হবে না। কিন্তু ব্যক্তি পরিবর্তনের সাথে কিন্তু অনেক কিছু ঘটে। আজকে যে চেয়ারম্যান ডক্টর সাবির বসে চেয়ারম্যান। একটা চেয়ারম্যান যার সামনে আসবে, আসলেও কিন্তু চেয়ারম্যানের কিছু বৈশিষ্ট্য থাকে। আজকে সারোয়ার লয়ার, উনি যেভাবে কথা বলতেছেন বা উনি যে চেয়ারম্যান বসতেছেন চেম্বারে, ওই চেয়ারে হয়তো আরেকদিন তার ছেলে আসতে পারে বা জুনিয়র কেউ আসতে পারে। কিন্তু সারোয়ার তো সারোয়ার। এটা বুঝতে হবে কিন্তু। ব্যক্তির সাথে কিন্তু পলিসির গুণগত পরিবর্তন না হলেও কিছু প্রভাব থাকে কিন্তু। এটা বাস্তব সত্য। সবাই তো ইন্দিরা গান্ধী না, সবাই নেহরু না, সবাই বঙ্গবন্ধু না, সবাই জিয়াউর রহমান না। এগুলি আমাদেরকে ধরে নিতে হবে কিন্তু। কিন্তু অনেকে আসবে, অনেকেই যাবে। ওই চেয়ারে অনেকেই বসবে। ওই চেয়ারটা তো বঙ্গবন্ধু বসেছেন, জিয়াউর রহমান বসেছেন, এরশাদও বসেছেন। ভবিষ্যতে অনেকেই আসবে। কিন্তু সেটা তো হবে না। এগুলি দেখার ব্যাপার। আমরা যারা বলি যে একটা নিউট্রাল, ভ্যালু নিউট্রাল তা তো না। ব্যক্তির ওজনটা কিন্তু প্লাস পয়েন্ট হয়ে এটার সাথে। এখন লুকে কাজটা করবে। লুর লুকে যে আশা ভরসা করেছিল তারা কিন্তু নিরাশ হয়েছে। এখন তারা গালি দিবে। কিন্তু আশা আর ভরসা করার কি কোনো মানে কারণ তো ছিল। আমরা তো দেখেছি যে বিএনপি মিটিং এর পর মিটিং করেছে। বিএনপির কারণ সাথে তারা মিটিং করেছে। কয়েক দফায় তারা এসেছে। কারণটা ছিল কাব্যিক, ইমোশন, অবাস্তবতা। বিএনপির সাথে তাদের আসলে কি কথা হলো সেই সময়? বুঝতে পারে নাই। আজকে বিএনপির কথাই আমি বলি। বিএনপির পররাষ্ট্রনীতি চালায় কারা? ভূ-রাজনীতি কারা বোঝে? কারা এখানে আছে? কয়জন লোক টক শোতে কথা বলতেছে, টক শোতে সেমিনার বোঝে? আমি তো দেখিনি সেভাবে। অর্থাৎ বিএনপিরও চিন্তা করতে হবে নতুনভাবে বিশ্ব গড়েছে কিন্তু। এর তাল মিলে চলতে হলে তার যে থিংক ট্যাঙ্ক, তার স্টক কোথায়? আজকে সমুদ্র বিজ্ঞানের কথা আসেন না। বাংলাদেশের একটা ভোর সম্ভাবনা সমুদ্র বিজ্ঞান। কোথায় যাচ্ছে? রিসোর্সটা কোথায় আছে? কিভাবে উঠাবেন? কাকে লাগবে? মহাকাশের দিকে তাকান না কেন? বর্ডার গুলো দেখেন না কেন? ক্যান্টনমেন্ট বাড়তেছে, এটা হচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এখন সবকিছু আপনার ডিপ্লোমেসি শার্প হচ্ছে। সামরিক বাহিনীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনার নেভাল পাওয়ার বাড়তেছে। কেন বাড়তেছে? এগুলি নিয়ে যদি অপোজিশন আলাপ না করে খালি কবে ক্ষমতায় যাব, সরকার পতন করবেন, এই সমস্ত তবলাবাজে লাভ নেই তো। ওইটি দেশপ্রেমের কথা, যারা সত্যিকার অর্থে সমস্যাকে তুলে ধরবে। ওইটা কথা না, আমি নাই, কেউ নাই, আমি না থাকলে দেশ টান হয়ে যাবে। না। এটা এইজন্য হচ্ছে, ঘটনাটা হচ্ছে এইজন্য, আমি এখনো বলি যে ডোনাল্ড লু কিন্তু বার্তা দিয়ে গেল একটা, যে আমরাই আপনারা আপনারাই। আবার কথা আসেন, স্যারও একটা কথা বলেছেন সুন্দরভাবে যে কিছু ফতোয়া আছে ২ টা অ্যাম্বাসেডর উপরে। আমি একটা কথা বলি। আমেরিকার গন্ডারের চামড়া কিন্তু। গন্ডারের চামড়া চামড়া। প্রতিদিন কোটি মানুষকে গালি দিচ্ছে ইসরায়েল নিয়ে, বিভিন্ন সংকট নিয়ে। কি আসে যায়? নির্মম এবং চরম স্বৈরাচারী সেন্টিমেন্ট নিয়ে আসে। আমেরিকা যেটা করতে চায় সেখানে মানবতা থাকে না। ইগলস আই। দৃষ্টি হচ্ছে এটা আমি করব এবং করে ছাড়বে সে। সেইজন্য ১,০০০ মারা যাক, ১০,০০০ মারা যাক, মানবতা থাকবে না থাক, ধর্ম থাক, কিচ্ছু আসে যায় না কিন্তু। ওখানে কিন্তু আমেরিকা যারা চিনতে পেরেছে তারা একভাবে দেখবে। আর যারা শুধু আমেরিকাতে বসবাস করে ওই যে ছোট চাকরি করে টিকে আছে, তাদের কাছে আমেরিকা অনেক কিছু। কারণ ডলার বেতন পাচ্ছে, খাচ্ছে। না। আমেরিকার নীতি পলিসি বুঝতে হবে। কংগ্রেসের বুঝতে হবে আপনাকে। পলিসি ম্যাটার কি? ইহুদিদের কম্পেট যে কোথায় আছে? সংখ্যা তারা হয়েছে। করতেছে। এগুলি বুঝলেই কিন্তু রাজনীতি স্বচ্ছ হয়ে যাবে। এখন বাংলাদেশের তো স্বার্থ আছে তো। এবং এই স্বার্থের মৌলিক স্বার্থ হচ্ছে যেটা স্যাররা আগে বলে দিচ্ছে, বার্মা অ্যাক্ট। তো হাত দিবে এখানে। হাত দিতে গেলেই এখানে দক্ষিণ এশিয়া অন্যতম সমস্যা গোয়েন্দা নেটওয়ার্ক চিন্তা করবেন। আজকে বাংলাদেশে শুধু একখানা, র, এমএসএস, মিনিস্ট্রি অফ সিকিউরিটি চায়নার, রাশিয়ান এবং সিআইএ বিভিন্ন উইং গুলো কিন্তু এখানে স্ট্রং কাজ করতেছে কিন্তু বসে নাই। এবং এদের মধ্যেও কিন্তু তথ্য সরবরাহ হচ্ছে এবং বিভ্রান্তি আসতেছে। আজকে বিএনপির অবস্থাটা কি দেখেন? আপনি বলেছেন গণতন্ত্র কথা, বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা নেটওয়ার্কে পড়ে গেছে। এবং আমি স্পষ্ট হয়ে বলে দিই, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে আছেন। উনি কিভাবে সেখানে আছেন, কোথায় আছেন, কাদের সাথে মিশতেছেন, কয়টা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন, ক্যামব্রিজ থেকে শুরু করে বড় সেমিনারে গেছেন কিনা, একক দিয়েছেন কিনা আমরা জানি না। আমরা কোন আমার তো চিন্তা করবো এইটাই যে উনি এখানে আছেন,
ওখানে বসে তিনি বিএনপি রাজনীতিকে সাজিয়ে নেবেন। কিন্তু আমরা সে এক বছর পাই নাই। এটা নিয়ে সারোয়ার কিন্তু মাঝে, মাঝে দুঃখ প্রকাশ করে। আমিও করি, সাব্বিরও তো করবে। আমি এইজন্যই বললাম। ডোনাল্ড লু যে কারণে এসেছে সেটা লাভবান হবে আওয়ামী লীগ। এখানে বিএনপি অংশ নাই এবং স্পষ্ট তিনি বলে দিয়ে গেলেন এখানে। অতীতে যাব না। অতীতে যাব না কেন? কৌশলগত কারণে আমি যাচ্ছি না।